সুপ্রদর্শক সকলকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। কাছে ও দূরে টেলিভিশনের সামনে বসে এই মুহূর্তে যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন, সকলের সাথে আগামী কিছু মুহূর্ত আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি। আমাদের সাথে আজকে এই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দুজন বিশেষজ্ঞ চিকিৎসক, যাদেরকে আমরা আমাদের হেলথ প্রোগ্রামগুলোতে রেগুলার দেখে থাকি। আজকে তারাই আপনাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবার জন্য আমাদের সাথে উপস্থিত হয়েছেন। সকলের সাথে প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সকলের ভীষণ পরিচিত এবং আমাদের সকলের অনেক বেশি সম্মানের আমাদের সিনিয়র অনকোলজি এবং হেমাটোলজি কনসালটেন্ট ডক্টর রাজশ্রী সাহা রয় মুনমুন। ধন্যবাদ মুনমুন আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে অনুষ্ঠানে সংযুক্ত হবার জন্য এবং আপনার অনেক ব্যস্ততম মুহূর্তের ভিতরেও আপনি যে আমাদের জন্য সময় করে নিয়েছেন তার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ এবং ঈদ মোবারক। থ্যাংক ইউ। ঈদ মোবারক এবং TVN 24 সকল দর্শককে আমি জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা। সুপ্রদর্শক, আমরা আমাদের এই গানের পাখির কাছে আজকে অনেক চমৎকার পরিবেশনা শুনবো, কিন্তু তার আগে চলে যাচ্ছি আমাদের আরেকজন উপস্থিত আমাদের জনপ্রিয় মুখ এবং আপনাদের সকলের পরিচিত আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর মোবাশেরা রাশি, কনসালটেন্ট অফ সাইকিয়াট্রি। রাশি আপা, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই আনন্দঘন মুহূর্তে এবং আপনাকে বরাবর মতোই শুভেচ্ছা এবং ধন্যবাদ। আপনি কিন্তু সবসময় আমাদের সাথে আনন্দ ভাগাভাগি করতে নিতে সময় বের করে নেন, তার জন্য আপনার প্রতি আবারও বিশেষ কৃতজ্ঞতা এবং ঈদ মোবারক। ধন্যবাদ হাফসা, আমি সত্যি খুব আনন্দিত তোমাদের সাথে একসাথে এখানে বসতে পেরে, স্পেশালি আমার প্রিয় আপা মুনমুন আপা। আমরা অনেক গান শুনবো আজকে। হ্যাঁ, আসলে আমিও কিন্তু খুবই আজকে বিশেষভাবে আনন্দিত মুনমুন আপাকে পেয়ে, কারণ আপা এত ব্যস্ত মানুষ, কিন্তু উনি আসলে আমাদের সকলের জন্য আজকে বিশেষভাবে সময় বের করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আশা করি আপনাদের সকলেরই কিন্তু আজকের অনুষ্ঠানটি অনেক ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, আমরা ঈদ আমাদের সকলের জন্যই একটি অনেক বেশি আনন্দের এবং একই সাথে অনেক বেশি কিন্তু একটি ইমোশনাল একটি দিন, কারণ আমরা জানি আমরা দেশের বাইরে থেকে যে যেখানেই আমাদের এই আনন্দের দিনগুলো, বিশেষ সেলিব্রেশনগুলো আমরা উদযাপন করি না কেন, দেশ কিন্তু আমাদের সকলের মনের গভীরেই থাকে। বাংলাদেশের প্রতি ভালোবাসা জানিয়ে আজকে শুরুতেই আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমাদের প্রথম পরিবেশনা চলে যাচ্ছি মুনমুন আপার কাছে। আপা, আজকে আপনি আমাদের জন্য কি করে শোনাবেন? তুমি যেটা বললে হাফসা, যে দেশের জন্য আমাদের ভালোবাসা অপরিসীম। প্রতিদিনে আমাদের দেশের কথা মনে হয়, কখনো কনসিয়াসলি মনে হয়, কখনো বা আনকনসিয়াসলি বা সাবকনসিয়াসলি মনে হয়, কিন্তু দেশকে তো আমরা ভুলে থাকতে পারি না। দেশ আমাদের সবসময় মনে পড়ে। আজকেও এই আনন্দের দিনে দেশের কথাই মনে পড়ছে। যারা এখানে আছেন আমাদের দেশি ভাই বোনেরা এবং যারা দেশে আছেন তাদের কথা মনে পড়ছে, দেশের কথা মনে পড়ছে। তো আমি একটি দেশাত্মবোধক গানই আজকে প্রথমে গাইছি। অবশ্যই একটি শাহনাজ রহমতুল্লাহর একটি বিখ্যাত গান, আশা করি ভালো লাগবে আর কি। হ্যাঁ, এক তারা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, এক তারা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। একটি গানে আমি শুধু গেয়ে যেতে চাই, বাংলায় আমার সুখে দুঃখে হয় যেন গোঠাই রে, হয় যেন গোঠাই। একটি গানে আমি শুধু গেয়ে যেতে চাই, বাংলায় আমার সুখে দুঃখে হয় যেন গোঠাই রে, হয় যেন গোঠাই। প্রাণের প্রিয় তুমি মোর সাধের জন্মভূমি, প্রাণের প্রিয় তুমি মোর সাধের জন্মভূমি,
দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। এক তারা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। একটি কথাই আমি শুধু বলে যেতে চাই, বাংলায় আমার আমি যে তার আর তো চাওয়া নাই রে, আর তো চাওয়া নাই। একটি কথাই আমি শুধু বলে যেতে চাই, বাংলায় আমার আমি যে তার আর তো চাওয়া নাই রে, আর তো চাওয়া নাই। তোমায় বরণ করে যেন যেতে পারি মোরে, তোমায় বরণ করে যেন যেতে পারি মোরে। এক তারা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। অসাধারণ মুনমুন আপা, আসলে আপনার গান নিয়ে আমি আর নতুন করে আমার কিছু বলবার নেই, আমি সবসময় আপনার একজন গুণমুগ্ধ শ্রোতা। রাশি আপা, আপনি কিছু বলবেন? না, আমিও তোমার মতোই একজন অসম্ভব গুণমুগ্ধ শ্রোতা। মানে মুনমুন আপা একদম প্রফেশনাল একজন শিল্পীর মতো আমাদের কাছে, আমাদের ডাক্তার সমাজে আপনি মানে অন্যতম গানের পাখি, আমাদের প্রিয় গানের পাখি। আর আপা আসলে ব্যক্তিগতভাবে আমার খুব একজন প্রিয় মানুষ, কারণ আমি সবসময় ওনাকে অবজার্ভ করি যে এত গুণী একজন মানুষ সব অর্থেই, কিন্তু ওনার বিনয় আমার মনে হয় সেটা ওনার সব থেকে বড় গুণ, এবং আমি সেজন্য ওনার একটু বিশেষ ভক্ত সবসময়। তো অনেক অনেক ধন্যবাদ আপা, আপনাকে অনেক ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক, আশা করি পরিবেশনাটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে এবং আগামী পরিবেশনাগুলো আপনাদের ঈদের আনন্দে আরও কিছুটা হলেও আনন্দ যোগ করবে। চলে যাচ্ছি আমাদের আজকের আরেকজন পরিবেশক, যিনি আসলে গান, কবিতা, উপস্থাপনা সব কিছুতেই অনেক পারদর্শী এবং আমাকেও সবসময় অনেক মুগ্ধ করেন ওনার বিনয় এবং বন্ধু সুলভ আচরণে। তো ঈদে আমরা জানি যে আসলে আমরা যে যেখানে বসে আমাদের এই আনন্দের দিনটি আমরা উপস্থাপন করছি, সেলিব্রেশন করছি না কেন, কিন্তু একই সাথে আসলে সকলের কিন্তু সেই সৌভাগ্য হয় না আনন্দের দিনে পরিবারের সাথে, প্রিয় মানুষের সাথে একত্রিত হয়ে আনন্দটি ভাগাভাগি করে নেবার জন্য। তাদের উদ্দেশ্যে আমাদের আজকের এই মুহূর্তের পরিবেশনাটি। রাশি আপা, আপনি আমাদের জন্য কি উপস্থাপনা করে শোনাবেন? তো আমি একটি পাঠ করব এখন, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা গ্রন্থ থেকে নেয়া। এটা আমি ওই সময়ের থেকে ইনফ্লুয়েন্সড, যে যখন প্রথম ইমিগ্রেন্ট হিসেবে আমরা এই দেশে চলে এসেছিলাম এবং প্রিয়জনকে দেশে রেখে এসেছি, তাদের জন্য যে মন কাঁদত, প্রিয়জন সেটা স্ত্রী হতে পারে, মা বাবা হতে পারে, ভাই বোন হতে পারে, অন্য বন্ধু বান্ধব হতে পারে, সেটার জন্য আমি এই লেখাটা আসলে আমি পড়বো আর কি, সেটার কথা মনে করে। লেখাটির নাম হচ্ছে প্রথম চিঠি। বধূর সঙ্গে তার প্রথম মিলন, আর তারপরেই সেই প্রথম এসেছে প্রবাসে। চলে যখন আসে তখন বধূর লুকিয়ে কান্নাটি ঘরের আয়নার মধ্য দিয়ে চকিতে ওর চোখে পড়ল। মন বললে ফিরি, দুটো কথা বলে আসি, কিন্তু সেটুকু সময় ছিল না। সে দূরে আসবে বলে একজনের দুটি চোখ বেয়ে জল পড়ে, তার জীবনে এমন সে আর কখনো দেখেনি। পথে চলবার সময় তার কাছে পড়ন্ত রোদ্দুরে এই পৃথিবী প্রেমের ব্যথায় ভরা হয়ে দেখা দিল। সেই অসীম ব্যথার ভাণ্ডারে তার মতো একটি মানুষেরও নিমন্ত্রণ আছে, এই কথা মনে করে বিস্ময়ে তার বুক ভরে উঠল। যেখানে সে কাজ করতে এসছে সে পাহাড়, সেখানে দেবদারুর ছায়া বেয়ে বাঁকা পথ নীরব মিনতির মতো
পাহাড়কে জড়িয়ে ধরে, আর ছোট ছোট ঝর্ণা কাকে যেন আড়ালে আড়ালে খুঁজে বেড়ায় লুকিয়ে চুরিয়ে। আয়নার মধ্যে যে ছবিটি দেখে এসেছিল আজ, প্রকৃতির মধ্যে প্রবাসী সেই ছবিরই আভাস দেখে, নববধূর গোপন ব্যাকুলতার ছবি। আজ দেশ থেকে তার স্ত্রীর প্রথম চিঠি এলো। লিখেছে, তুমি কবে ফিরে আসবে? এসো এসো, শীঘ্রই এসো, তোমার দুটি পায়ে পড়ি। এই আসা যাওয়ার সংসারে তারও চলে যাওয়া আর তারও ফিরে আসার যে এত দাম ছিল, এ কথা কে জানত? সেই দুটি আতুর চোখের চাউনির সামনে সে নিজেকে দাঁড় করিয়ে দেখলে আর মন বিস্ময়ে ভরে উঠল। ভোরবেলায় উঠে চিঠিখানি নিয়ে দেবদারুর ছায়ায় সেই বাঁকা পথে সে বেড়াতে বেরোলো। চিঠির পরশ তার হাতে লাগে, আর কানে যেন সে শুনতে পায়, তোমাকে না দেখতে পেয়ে আমার জগতের সমস্ত আকাশ কান্নায় ভেসে গেল। মনে মনে ভাবতে লাগলো, এত কান্নার মূল্য কি আমার মধ্যে আছে? এমন সময় সূর্য উঠল পূর্ব দিকের নীল পাহাড়ের শিখরে। দেবদারুর শিশির ভেজা পাতার ঝালরের ভিতর দিয়ে আলো ঝিলমিল করে উঠল। হঠাৎ চারটি বিদেশিনী মেয়ে দুই কুকুর সঙ্গে নিয়ে রাস্তার বাঁকের মুখে তার সামনে এসে পড়ল। কি জানি কি ছিল তার মুখে, কিংবা তার সাজে, কিংবা তার চালচলনে। বড় মেয়ে দুটি কৌতুকে মুখ একটুখানি বাঁকিয়ে চলে গেল। ছোট মেয়ে দুটি হাসি চাপবার চেষ্টা করলে চাপতে পারলে না। দুজনে দুজনকে ঠেলাঠেলি করে খিলখিল করে হেসে ছুটে গেল। কঠিন কৌতুকের হাসিতে ঝর্ণাগুলিরও সুর ফিরে গেল। তারা হাততালি দিয়ে উঠল। প্রবাসী মাথা হেট করে চলে আর ভাবে, আমার দেখার মূল্য কি এই হাসি? সেদিন রাস্তায় চলা তার আর হলো না। বাসায় ফিরে গেল। একলা ঘরে বসে চিঠিখানি খুলে পড়লে, তুমি কবে ফিরে আসবে? এসো এসো, শীঘ্রই এসো, তোমার দুটি পায়ে পড়ি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ রাশিয়াপা। আপনার উপস্থাপনা সবসময় খুব ইমোশনালি আমাকে স্পর্শ করে। মুনমুনাপা, আপনি কিছু বলবেন? আমার তো খুবই ভালো লাগলো শুনতে। রাশির উচ্চারণ, পরিবেশনা সব কিছু মানে রাশির মতোই সুন্দর। রাশির ব্যাপারে যদি আমার কিছু বলতে হয় তাহলে বলতে হবে যে আমার কিন্তু অনেক আগে থেকে রাশির সাথে পরিচয় ছিল না, কিন্তু একটি বাসায় যখন তার সাথে প্রথম আমার দেখা হলো, একদম প্রথম দেখাতেই প্রেম যেটা বলে না, ওরকম হয়ে গেল আর কি। যে আমার মনে হলো এই মেয়েটিকে, একে তো আমি এত তখনই তাকে ভালোবেসে ফেললাম আমি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. এবং তারপরে তার সাথে যোগাযোগ রেখেছি এবং তার সাথে আমি বন্ধুত্ব করার চেষ্টা করেছি, বন্ধুত্ব হয়েছে এখন। আমার রাশিকে খুবই ভালো লাগে একজন মানুষ হিসাবে, এবং হচ্ছে যে তার যে উপস্থাপনা এবং তার যে মন, তার যে একটা সুন্দর মন, সি ইজ এ ভেরি সুইট পারসন, ভেরি সেন্সিটিভ, খুবই ভালোবাসাপূর্ণ, একেবারে খুবই ভালো, এবং হচ্ছে যে খুব আপন করে নেয় মানুষকে, খুব আপন করে নিতে পারে। এবং ওর প্রফেশনটাও আমি বলবো যে একদম ওর জন্য মানে পারফেক্ট, মানে ও মানুষকে মানসিকভাবে অনেক কিছু দিতে পারে। আপা, এই যে দেশের বাইরের ঈদ, দেশ থেকে দূরে, অনেক আপন মানুষ থেকে দূরে, ছোটবেলায় তো দেশে নিশ্চয়ই আপনার উৎসবের অনেক স্মৃতি। তো আপনি কি সেখান থেকে একটু আমাদেরকে বলবেন যে সেই স্মৃতিগুলো কি এখনো আপনাকে তাড়িত করে? সেই স্মৃতিগুলো তো খুবই মধুর স্মৃতি, আমাকে তাড়িত করে ঠিক বলবো না, কিন্তু আমাকে খুব উৎসাহ উদ্দীপনা দেয়। আমার ছোটবেলার যারা বন্ধুরা, তাদের সাথে এখনও যোগাযোগ আছে, এবং আমি বলবো যে ছোটবেলায় বিশেষ করে রোজার ঈদে সেই জামা কাপড় নেয়া থেকে শুরু করে সেই জামা কাপড় লুকিয়ে রাখা এবং সেই ছোট ছোট টুকরোগুলো যেন কেউ না দেখতে পারে সেভাবে লুকিয়ে রাখা, এবং কেউ দেখে ফেলে কান্নাকাটি করা, সবগুলোই আমার জীবনে হয়েছে। এবং তারপর ঈদের দিন হ্যাঁ সবাই সুন্দর করে সেজে গুজে বের হওয়া, সবার বাসায় যাওয়া, মজার মজার খাবার খাওয়া,
এই স্মৃতিগুলো তো আমার জন্য খুবই মধুর স্মৃতি। হ্যাঁ, কাজে আমি বলবো যে এগুলো আমাকে অনেক উৎসাহ উদ্দীপনা যোগায়, মানুষের প্রতি বিশ্বাস রাখতে শেখায়, এবং হচ্ছে যে আমি বলবো যে এটা আমার জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, আমি যেভাবে বড় হয়েছি। সুপ্রিয় দর্শক, ভালোবাসা আসলে আমাদেরকে সবসময় সামনে এগিয়ে যাবার জন্য উৎসাহ যোগায়। সেটি বন্ধু থেকে শুরু করে প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, আপনজন, যে কোনো মানুষই হোক না কেন। যদিও প্রিয় মানুষের উদ্দেশ্যেই গানটি, কিন্তু গানটি হয়তোবা আরও অনেককে অনেক ভালোবাসার স্মৃতি মনে করিয়ে দিবে। আমরা চলে যাব মুন্না আপার পরিবেশনা না যেও না রজনী এখনো বাকি। হ্যাঁ, তো এটি লতাজির একটি অত্যন্ত বিখ্যাত গান, অনেক পুরানো গান, এবং তুমি যে পাঠ করলে যে মানে স্বামীর প্রতি স্ত্রীর এবং স্ত্রীর প্রতি স্বামীর যে একটা মানে ভালোবাসা এবং তাকে কাছে পাওয়ার ইচ্ছা, ব্যাকুলতা, সেরকমই একটি গান, অনেক পুরানো গান, আশা করি সবার ভালো লাগবে। যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি না। যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি না। যেও না তুমি যে আমারই শুধু জীবনে মরণে, তুমি যে আমারই শুধু জীবনে মরণে, ধরিয়া রাখিতে চাহি নয়নে নয়নে। না যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি না। যেও না যে কথা বলিতে বাঁধে, যে ব্যথা মরমে কাঁদে, সে কথা বলিতে দাও। যে কথা বলিতে বাঁধে, যে ব্যথা মরমে কাঁদে, সে কথা বলিতে দাও। জীবন রজনী জানি এমনই পোহাবে, জীবন রজনী জানি এমনই পোহাবে। চাঁদের তরুণী তুমি সুদূরে মেলাবে না। যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি না। যেও না। বাহ, আমার আসলে কিছু বলবার নেই। মনুর আপার গান যতই শুনি আমার মনে হয় যে আরো শুনি। যত মিষ্টি গান তেমনি মিষ্টি কণ্ঠ, মধুর কণ্ঠ, কোকিল কণ্ঠী, আর কি বলবো, সেরকম মিষ্টি পরিবেশন, সেমনি মিষ্টি পরিবেশন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। অসম্ভব সুন্দর। সুপ্রিয় দর্শক, আমরা আসলে যারা যে কোনো সেলিব্রেশনে অনেক আমরা সকলেই অনেক আনন্দ এবং হাসি সব কিছুই আমরা আপনজনদের সাথে শেয়ার করি, এবং যে কোনো সেলিব্রেশনে আমরা কিন্তু আসলে অনেক বেশি উত্তেজিত থাকি। সেলিব্রেশনে কি কি করব, কেমন হবে দিনটি, এবং নিজের প্রিয় মানুষদের সাথে কি করে আমরা দিনটি কাটাবো। কিন্তু সেই বিশেষ দিনটিতে আমরা যেন ভুলে না যাই যে সে সময়ও যারা জীবনের কোনো একটি কঠিন মুহূর্তের ভিতর দিয়ে যাচ্ছেন, কোনো শোক বা কোনো ত্যাগ তারা এক্সপেরিয়েন্স করছেন,
এবং সেরকম কোনো গ্রিফ বা এ ধরনের কোনো সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছেন সেই মানুষগুলোকে আমরা যেন স্মরণ করি এবং আমাদের নিকটবর্তী পরিচিত মানুষ যারা এ ধরনের অবস্থায় আছেন তাদেরকে যেন আমরা সেলিব্রেশনের দিনে ভুলে না যাই। এই মুহূর্তের পরিবেশনাটি তাদের উদ্দেশ্যে। চলে যাচ্ছি রাশি আপার কাছে। ধন্যবাদ হাফসা। তো আমি যখন কিছু পাঠ করব ভাবলাম, তখন ভাবলাম যে এই লেখাটা আমার খুব পছন্দের একটি লেখা, হুমায়ুন আহমেদের আপনারে আমি খুঁজিয়া বেড়াই, এই বই থেকে নেওয়া। এটা পড়লে এটা যথেষ্ট ইমোশনাল। তো এটার সাথে আপার সেই ওই পোশাকের ব্যাপার মিল আছে যে কেউ দেখে ফেললে সর্বনাশ। তো আমি পড়ছি। ঈদের আগের দিন বিকেলে আমাদের বাসায় একটা দুর্ঘটনা ঘটে গেল, বেশ বড় রকমের দুর্ঘটনা। আমার মেয়ের ঈদের জামাটা তার এক বান্ধবী দেখে ফেলে। দেখার কোনো সম্ভাবনা ছিল না। বাক্সে তালাবন্ধ করে একটা কাগজের প্যাকেটে মুড়ে রাখা হয়েছিল। কপাল খারাপ হলে যাওয়া হয়, বোতাম লাগাবার জন্য জামা বের করা হয়েছে, অমনি বান্ধবী এসে হাজির। আমার মেয়ে প্রাণপণ চেষ্টা করেও তার জামা লুকোতে পারল না। সে আকাশ ফাটিয়ে কাঁদতে লাগলো, জামা পুরনো হয়ে গেছে, জামা পুরনো হয়ে গেছে। সব কিছুই পুরনো করা চলে, ঈদের জামা জুতো তো পুরনো করা চলে না। জুতোর প্যাকেটটি বুকের কাছে নিয়ে রাতে ঘুমোতে হয়। জামাটা খুব কম করে হলেও 5 বার ইস্ত্রি করতে হয় এবং দিনের মধ্যে অন্তত 3 বার বাক্স খুলে দেখতে হয় সব ঠিক আছে কিনা। কিন্তু অন্য কেউ দেখে ফেললেই সর্বনাশ। ঈদের আনন্দের 15 আনাই মাটি। বান্ধবী জামা দেখে ফেলেছে, এই দুঃখে আমার মেয়ে যখন কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলল, তখন বললাম চল যাই, আরেকটা কিনে দেব। রাত 10টায় তাকে নিয়ে জামা কিনতে বেরোলাম। চারিদিকে কি আনন্দ, কি উল্লাস! শিশুদের হাতে বেলুন, মায়েদের মুখ ভর্তি হাসি, হাতে কেনাকাটার ফর্দ। বাবারা সিগারেট ধরিয়ে গম্ভীর ভঙ্গিতে হাঁটছেন। আগে যেসব ছোট ছোট শিশু শুকনো মুখে পলিথিনের ব্যাগ বিক্রি করত, আজ তারা খুব হাসছে, খুব বিক্রি হচ্ছে ব্যাগ। এক ভদ্রলোককে দেখলাম 3টা ব্যাগ কিনলেন, 3 টাকা দাম। তিনি একটা কচকচে 5 টাকার নোট দিয়ে বললেন, যা 2 টাকা তোর বকশিস। ছোট বাচ্চাটি 5 টাকার নোটটি নিশানের মতো এক হাত উঁচু করে ধরে ছুটে চলে গেল। আমার মনে হলো আজ রাতে কোথাও কোনো দুঃখ নেই। আজ কোনো স্বামী স্ত্রীর ভেতর ঝগড়া হবে না। প্রেমিক প্রেমিকারা আজ সুন্দর সুন্দর চিঠি লিখবে ভুলে যাওয়া প্রেমিক প্রেমিকাদের। একজন ভিখারিও হয়তো তার বহুদিনের শখ মেটানোর জন্য 1.5 টাকা খরচ করে একটা 5 সিগারেট কিনে ফেলবে। উড়ির চরে আজ রাতে কোনো বৃষ্টি হবে না। শিশুদের আনন্দ আমাদের সব দুঃখ ঢেকে ফেলবে। বাস্তব অবশ্যই অন্যরকম। অনেক বাড়িতে আজ সব রাতের মতো আজ রাতেও হাঁড়ি চড়বে না। উপসী ছেলেমেয়েরা মুখ কালো করে ঘুরঘুর করবে। যাদের বাড়িতে হাঁড়ি চড়বে তাদের দুঃখ কি কম? হয়তো কারোর একটি ছোট ছেলে ছিল, আজ সে নেই। সে তার বাবা মার কাছে নতুন শার্ট প্যান্টের বায়না ধরেনি। ঘুমোতে যাবার সময় মাকে জড়িয়ে ধরে বলেনি, আম্মা খুব ভোরে ডেকে দিও। আজ রাত ওই পরিবারটির বড় দুঃখের রাত। বাবা মা আজ রাতে তাদের আদরের খোকনের ছবি বের করবেন। শূন্য ঘরের চারিদিকে তাকিয়ে দেখবেন। এখনো খোকনের ছোট্ট জুতো জোড়া সাজানো, তার ছোট্ট শার্ট ছোট্ট প্যান্ট আলনায় ঝুলছে। শুধু সে নেই। আগামীকাল ভোরে হই হই করে সে ঘর থেকে বেরোবে না। ঈদের নামাজ পড়লাম নিউ মার্কেটের মসজিদে। ফিরবার পথে দেখি আজিমপুর কবরস্থানের গেট খুলে দেয়া হয়েছে। হাজার হাজার মানুষ সেখানে। একজন বাবা তার 3টি ছেলে মেয়ে নিয়ে কবরস্থানে এসেছেন। ছেলে মেয়েদের গায়ে ঝলমলে পোশাক। ওরা একটি কবরের পাশে গোল হয়ে দাঁড়িয়ে আছে। কবরটির উপর একটি ময়লা কাগজ পড়েছিল।
বড় মেয়েটি সে কাগজটি তুলে ফেলে, গভীর মমতায় কবরের গায়ে হাত রাখল। বাবাকে দেখলাম রুমাল বের করে চোখ মুছছেন। এটি কার কবর? বাচ্চাগুলির মার। আজকের এই আনন্দের দিনে এই মা ফিরনি রান্না করেননি, গভীর মমতায় শিশুদের নতুন জামা পরিয়ে দেননি। নতুন শাড়ি পরে তিনি আজ আর লজ্জিত ভঙ্গিতে স্বামীর পাশে এসে দাঁড়িয়ে বলেননি, কি তোমাকেও সালাম করতে হবে নাকি? আসলে আমাদের সবচেয়ে দুঃখের দিনগুলি হচ্ছে উৎসবের দিন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ রাশি আপা। ইমোশনাল পারফরমেন্সগুলো আরও অনেক বেশি আমার কাছে এক্সট্রা ইমোশনাল মনে হয়, কারণ ওনার পরিবেশনার ধরন এতটাই স্পেশাল। আমি এটা নিজে উপলব্ধি করতে পারি যে উনি যেটা পাঠ করছেন উনি আসলে কিন্তু সেটা অনুভবও করছেন। মুনমুন আপা, আপনি কিছু বলবেন? সে খুবই সংবেদনশীল এবং সে এই অংশগুলো যে সে মানে পছন্দ করেছে, আমি বুঝতে পারছি যে তার মনের মধ্য দিয়ে কি যাচ্ছে। রাশি কিন্তু আমি জানি না তুমি জানো কিনা, রিসেন্টলি খালাম্মা চলে গেছে আমাদেরকে ছেড়ে। তো রাশির মনে এখন মানে অনেক দুঃখ আসলে, এবং এই দুঃখ কোনোদিনও ভুলবার না। এই ক্ষতি এবং এই শূন্যতা কোনোদিনও পূর্ণ হবার না। অবশ্যই। সুপ্রিয় দর্শক, চলে যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে। বিরতির পরে আপনাদের সাথে আরও অনেক আনন্দের পরিবেশনা নিয়ে আসব। ঈদ আনন্দের, কিন্তু সকলের মাঝে যে দুঃখটি আছে সেটিও একই সাথে আমাদের সকলের মাঝে বিরাজমান, এবং সেটিকে বাদ দিয়ে কোনো আনন্দই আসলে সম্পূর্ণ নয়। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. সুপ্রিয় দর্শক, সকলকে আবারও ঈদ মোবারক। আমাদের ছোটবেলায় ঈদগুলো ছিল আরও অনেক বেশি সরল রেখার মতো, ঠিক ছকে বাঁধা কিছু অনুষ্ঠান পরিবেশনা। ঈদের দিন খুব সাধারণভাবে পরিচিত জনদের সাথে, আত্মীয় মুরব্বী বন্ধুদের সাথে দেখা করা, সালামি নেওয়া, দু একটা জামা এবং বন্ধুদের সাথে সেগুলোই অনেক বেশি আনন্দের সাথে উপভোগ করা। কিন্তু সেই খুব সরল পরিবেশন এবং উপস্থাপন জীবনগুলো কিন্তু অনেক বেশি আনন্দের ছিল। আমাদের সেই সময়ে বাংলাদেশ টেলিভিশনের কিছু গান, কিছু পরিবেশনা ছিল ঈদের একদম মানে ধরাবাঁধা পরিবেশনার ভিতরে, এবং সেটি আমাদের সেগুলো ছাড়া কিন্তু আসলে ঈদ অসম্পূর্ণই থেকে যেত। সেরকমই একটি খুব ভীষণ জনপ্রিয় গান এখন মুনমুন আপা আমাদের সাথে উপস্থাপন করে শোনাবেন। মুনমুন আপা, আমি জানি আপনি এখন যে গানটি করবেন এটি আমার মনে হয় জানে না এরকম কোনো বাংলাদেশি নেই। তো সকলের ভীষণ ইমোশন এবং আনন্দ একই সাথে উপলব্ধি হবে। তো চলে যাচ্ছে আপনার পরিবেশনায়। নিশ্চয়ই, এবং আমি জানি যে তুমি আমাকে এটা স্পেশাল রিকোয়েস্ট করেছো। তুমি আমার একজন অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ, তোমার কথা তো আমি ফেলতে পারি না। এবং যার গানটি আপনি করছেন তিনি কিন্তু আসলে আমাদেরও সকলের খুবই পরিচিত, আমাদের সবার প্রিয় মুখ, সামিনা চৌধুরী। হ্যাঁ, আচ্ছা, আমি চেষ্টা করছি। আচ্ছা, কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে, কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে, জোনাকের আলো নেভে আর চলে শালমহুয়ার বনে, জোনাকের আলো নেভে আর চলে শালমহুয়ার বনে, কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে, কবে তার সাথে চৈত্রের রাতে কেটেছে সময়
হাত রেখে হাতে, কবে তার সাথে চৈত্রের রাতে কেটেছে সময় হাত রেখে হাতে, সেই কথা ভেবে পিছু চাওয়া মন স্মৃতির নকশা বনে, জোনাকির আলো নেভে আর চলে শালমহুয়ার বনে, কবিতা পড়ার প্রহর এসেছে রাতে নির্জনে। কেমন লাগলো রাশিয়া আপা? এটা আমাদের সবার প্রিয় গান এবং আপনার গলায় এটা মানে 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 আরেক রকমের মাত্রা পেল। ও বাবা, হ্যাঁ সত্যি সত্যি এত বেশি মানে এত আমাদের স্মৃতি এই গানের সাথে না। মানে বিটিভিতে কিছু গান ছিল যেগুলো প্রায় নিয়মিতই পরিবেশিত হতো, তারপরেও সেই গানগুলো কিন্তু চিরসবুজ এবং এখনো যখনই শুনি মানে তখনই কিন্তু মানে মনে হয় আরো শুনি এবং আমরা ওই সময় চলে যাই। তো চলে যাব একটি আপনার উপস্থাপনায় এবং আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তো সুপ্রিয় দর্শক, এটি রাশিয়া আপার শেষ পরিবেশনা। তো বরাবরের মতোই অনেক বেশি ইমোশনাল আপার উপস্থাপনাগুলো। আশা করি এবারের উপস্থাপনাটিও আপনাদেরকে অনেক বেশি আনন্দ এবং ইমোশনাল করে দিবে। তো এই লেখাটিও ওই লিপিকা রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা গ্রন্থ থেকে নেয়া। এটা পড়ে আমার নিজের খুব পছন্দের, সুতরাং এটা আমি মানে বেছে নিয়েছি এটা এখানে পড়ার জন্য। লেখাটির নাম হচ্ছে অস্পষ্ট। জানালার ফাঁকে ফাঁকে দেখা যায় সামনের বাড়ির জীবনযাত্রা, লেখা আর ছেদ, দেখা আর না দেখা দিয়ে সেই ছবি আঁকা। একদিন পড়ার বই পড়ে রইল, বনমালীর চোখ গেল সেই দিকে। সেদিন দেখে সে বাড়ির ঘরকন্যার পুরনো পটের উপর দুজন লোকের চেহারা, একজন বিধবা প্রবীণা আর একটি মেয়ের বয়স 16 কি 17। সেই প্রবীণা জানালার ধারে বসে মেয়েটির চুল বেঁধে দিচ্ছে আর মেয়ের চোখ দিয়ে জল পড়ছে। আরেকদিন দেখা গেল চুল বাঁধবার লোকটি নেই। মেয়েটি দিনান্তের শেষ আলোতে ঝুঁকে বোধ হলো যেন একটি পুরনো ফটোগ্রাফের ফ্রেম আঁচল দিয়ে মারছে। তারপর দেখা যায় জানালার ছেদগুলির মধ্যে দিয়ে ওর প্রতিদিনের কাজের ধারা, কোলের কাছে ধামা নিয়ে ডাল বাছা, জাতি হাতে সুপুরি কাটা, স্নানের পরে বাঁ হাত দিয়ে নেড়ে নেড়ে ভিজে চুল শুকোনো, বারান্দার রেলিংয়ের উপরে বালাপোষ রোদ্দুরে মেলে দেওয়া। দুপুরবেলায় পুরুষেরাও আপিসে, মেয়েরা কেউ বা ঘুমোয়, কেউ বা তাস খেলে। ছাতে পায়রার খোপে পায়রাদের বাকবকম নিয়ে আসে। ঠিক সেই সময়ে মেয়েটি ছাদের চিলে কোঠায় পা মেলে বই পড়ে। কোনোদিন বা বইয়ের উপরে কাগজ রেখে চিঠি লেখে। অবাধা চুল কপালের উপর থমকে থাকে আর আঙ্গুল যেন চলতে চলতে চিঠির কানে কানে কথা কয়। একদিন বাধা পড়ল। সেদিন সে খানিকটা লিখছে চিঠি, খানিকটা খেলছে কলম নিয়ে, আর আলসের উপর একটা কাক আধ খাওয়া আমের আটি ঠুকরে ঠুকরে খাচ্ছে। এমন সময়ে যেন পঞ্চমীর অন্যমনা চাঁদের কণার পেছনে পা টিপে টিপে একটা মোটা মেঘ এসে দাঁড়ালো। মেয়েটি আধ বয়সী, তার মোটা হাতে মোটা কাকন, তার সামনের চুল ফাঁক, সেখানে সিথির জায়গায় মোটা সিঁদুর আঁকা। বালিকার কোল থেকে তার না শেষ করা চিঠিখানা সে আচমকা ছিনিয়ে নিলে বাজ পাখি হঠাৎ পায়রার পিঠের উপরে পড়ল। ছাতে আর মেয়েটিকে দেখা যায় না। কখনো বা গভীর রাতে, কখনো বা সকালে বিকেলে ওই বাড়ি থেকে এমন সব আভাস আসে যার থেকে বোঝা যায় সংসারটার তলা ফাটিয়ে দিয়ে একটা ভূমিকম্প বেরিয়ে আসবার জন্য মাথা ঠুকছে। এদিকে জানলার ফাঁকে ফাঁকে চলছে ডাল বাছা আর পান সাজা। ক্ষণে ক্ষণে দুধের কড়া নিয়ে মেয়েটি চলছে উঠোনে কলতলায়। এমনি কিছুদিন যায়। সেদিন কার্তিক মাসের সন্ধ্যাবেলা ছাদের উপর আকাশ প্রদীপ জ্বলছে। আস্তাবলের ধোঁয়া অজগর সাপের মতো পাক দিয়ে আকাশের নিঃশ্বাস বন্ধ করে দিলে। বনমালী বাইরে থেকে ফিরে এসে যেমনি ঘরের জানলা খুলল, অমনি তার চোখে পড়ল সেই মেয়েটি
ছাদের উপরে হাত জোর করে স্থির দাঁড়িয়ে। তখন গলির শেষ প্রান্তে মল্লিকদের ঠাকুর ঘরে আরতির কাশের ঘণ্টা বাজছে। অনেকক্ষণ পরে ভূমিষ্ঠ হয়ে মেঝেতে মাথা ঠুকে ঠুকে বারবার সে প্রণাম করলে, তারপর চলে গেল। সেদিন বনমালী নিচে গিয়েই চিঠি লিখলে, লিখেই নিজে গিয়ে তক্ষুনি ডাক বাক্সে ফেলে দিয়ে এলো। রাত্রে বিছানায় শুয়ে শুয়ে এক মনে কামনা করতে লাগলো সে চিঠি যেন না পৌঁছয়। সকালবেলায় উঠে সেই বাড়ির দিকে যেন মুখ তুলে চাইতে পারলেন না। রাত্রে বিছানায় শুয়ে শুয়ে এক মনে কামনা করতে লাগলো সে চিঠি যেন না পৌঁছয়। সেদিনই বনমালী মধুপুরে চলে গেল। কোথায় গেল কাউকে বলে গেল না। কলেজ খুলবার সময় ফিরে এলো। তখন সন্ধ্যাবেলা, সামনের বাড়ির আগাগোড়া সব বন্ধ, সব অন্ধকার। ওরা সব গেল কোথায়? বনমালী বলে উঠল, যাক ভালোই হয়েছে। ঘরে ঢুকে দেখে ডেস্কের উপর এক রাশ চিঠি। সব চিঠির শিরোনাম মেয়েলি হাতের ছাদে লেখা, অজানা হাতের অক্ষরে, তাতে পাড়ার পোস্ট অফিসের ছাপ। চিঠিখানি হাতে করে সে বসে রইল। লেফাফা খুললে না, কেবল আলোর সামনে তুলে ধরে দেখলে। জানালার ভেতর দিয়ে জীবনযাত্রার যেমন অস্পষ্ট ছবি, আবরণের ভেতর দিয়ে তেমনি অস্পষ্ট অক্ষর। একবার খুলতে গেল, তারপর বাক্সের মধ্যে চিঠিটা রেখে চিঠি চাবি বন্ধ করে দিলে। শপথ করে বললে, এই চিঠি কোনো দিন খুলব না। ভীষণ চমৎকার রাশি আপা, অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার সব পরিবেশনার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমরা চেষ্টা করেছি স্বল্প পরিসরে আপনাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবার জন্য। ঈদ অবশ্যই সবসময় আনন্দের, অন্য সকল পরিবেশনা এবং সকল উৎসবের মতোই, কিন্তু কোনো উৎসবই আসলে আমাদের জীবনের বেদনাগুলোকে বাদ দিয়ে সম্পূর্ণ নয়। তাই আমরা চেষ্টা করেছি আনন্দের সাথেই আপনাদের সাথে সময়টি কাটাবার জন্য, কিন্তু স্বাভাবিক নিয়মেই মনে হয় সেই বেদনাগুলো আসলে সেখানে আমাদের ভিতরেই অবস্থান করে, যে বেদনাগুলো সেগুলো জায়গা করে নিয়েছে। সকলকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ রাশি আপা। ধন্যবাদ মুনমুন আপা আপনাকেও। আপনার সর্বশেষ পরিবেশনাটি শুনতে শুনতে আমরা বাড়ি চলে যাব। আচ্ছা, তাহলে আমি জানালা দিয়ে একটা গাই আর কি। হ্যাঁ, এটা হচ্ছে গানটি শাহনাজ রহমতুল্লাহর, আমার অত্যন্ত প্রিয় গায়িকা এবং সবারই প্রিয় গায়িকা, এবং হচ্ছে যে সেটা দিয়ে আমরা তাহলে গানটা শেষ করে ফেলি আর কি। হ্যাঁ, আচ্ছা। খোলা জানালায় যে দেখি তুমি আসছো, জানাতে সুপ্রভাত মনোবাতায়নে। খোলা জানালায় মনে রাঙিনা ঝরা ফুলে সাজানো, শুধু তাই মালা গাঁথিতে মনো চায়। লাগে দোল বনানীর কৃষ্ণ চূড়ায়। খোলা জানালায় যে দেখি তুমি আসছো, জানাতে সুপ্রভাত মনোবাতায়নে। খোলা জানালায়। অসাধারণ। ধন্যবাদ হাফসা, ধন্যবাদ রাশি। দর্শক সকলকে আবারও ঈদ মোবারক। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।